বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বৈঠক করতে যাচ্ছেন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে। নিঃসন্দেহে তারেক রহমান এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু দাবি বা সিদ্ধান্ত জানিয়ে আসতে পারেন। এই নির্বাচন কেন্দ্র করে বিএনপি চূড়ান্তভাবে ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা। 12ই ফেব্রুয়ারির ভোট যে কোনো মুহূর্তে স্থগিত হবার ঘোষণা আসতেই পারে। ইউনূসের সরকারের ভেতরের মানুষ বদিউল আলম তাই এই সুযোগটা নিয়ে নির্বাচন স্থগনের প্রস্তাব রেখেছেন ঘুরিয়ে। আর এসব নানান কারণেই ভোট স্থগিত করার জন্য ইউনূস সরকারের ভেতর থেকেই কেয়ারটেকার সরকারের কথা তুলে দেওয়া হচ্ছে। এই তিন ধাপই ইউনূস সরকারের জন্য চাপ বাড়াচ্ছে, কারণ ব্রিটেন যদি নির্বাচনকে ফ্লড বলে, অর্থাৎ অগণতান্ত্রিক বলে ঘোষণা করে, ফলে প্যাটেলের দাবি ব্রিটেনকে এখনই অ্যাকশন নিতে হবে। ট্রাভেল ব্যান, অ্যাসেট ফ্রিজ আর জেনেভা কনভেনশন অনুযায়ী স্যাংশন। এই অভিবাসী ভিসা বা ভিসা পেতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের দুয়ার বাংলাদেশের জন্য বন্ধ হতে যাচ্ছে তাই নয়, বাংলাদেশের জন্য কার্যত পৃথিবীর দুয়ার বন্ধ হতে চলেছে। ট্রাম্প প্রশাসন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। আওয়ামী লীগের দাবি, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নাও এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করো। এই দাবি তুলে আওয়ামী লীগ নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে, কর্মীদের নির্দেশ দিয়েছে বয়কট করো এই নির্বাচন। সুতরাং ইউনূস সরকার যদি নিজের থেকে নির্বাচন বন্ধ রাখে তাহলে সেটা আওয়ামী লীগের চাহিদার সঙ্গে মিলে যায়। তার জন্য নির্বাচন যদি পিছিয়ে যায় আপত্তি নেই ভারতের। আর যাই হোক, ফেব্রুয়ারির মধ্যে ভোট করতেই হবে এমন কোনো ডেডলাইন কিন্তু কখনো বলেনি ভারত। আর এসব নানান কারণেই ভোট স্থগিত করার জন্য ইউনূস সরকারের ভেতর থেকেই কেয়ারটেকার সরকারের কথা তুলে দেওয়া হচ্ছে। এটা খুবই সম্ভব 12ই ফেব্রুয়ারির ভোট যে কোনো মুহূর্তে স্থগিত হবার ঘোষণা আসতেই পারে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে তফসিল ঘোষণার পরও নির্বাচন স্থগিত বা পিছিয়ে দেওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছিল 2007 সালে, যা ইতিহাসে 1/11 নামে পরিচিত। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটাই সবচেয়ে নাটকীয় ঘটনা। নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ সেবার নির্ধারিত ছিল 2007 সালের 22শে জানুয়ারি। তখনকার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। বিরোধী দলগুলোর তীব্র আন্দোলনের মুখে ভোটার তালিকায় প্রায় 1,40,00,000 ভুয়া ভোটার তোলার অভিযোগে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চরম বিতর্ক তৈরি হয় তখন। ফলে 11ই জানুয়ারি 2007 দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। ফলে নির্ধারিত 22শে জানুয়ারির নির্বাচন স্থগিত হয়ে যায়। মাত্র 11 দিন আগে বাতিল হয় সেবারের ভোট। সেই নির্বাচন প্রায় 2 বছর পিছিয়ে যায় এবং শেষ পর্যন্ত 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কেয়ারটেকার সরকারের নির্বাচনে, সেখানে আপনারা জানেন শেখ হাসিনা সেই নির্বাচনে যেতেন। তিনি তার নির্বাচনে গড়িমসি করার জন্য নির্বাচন অনুষ্ঠিত করতে ক্রুদ্ধ হাসিনা ক্ষমতায় এসে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দিয়েছিলেন, এমনি তুলে দেননি। বর্তমানে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দ্বার প্রান্তে আছে বাংলাদেশ, এখানেও সম্প্রতি একটি আংশিক স্থগিতের ঘটনা ঘটেছে। পাবনা 1 এবং পাবনা 2 এর নির্বাচন কিন্তু স্থগিত করেছে নির্বাচন কমিশন, যদিও তারা বাকি 298টি আসনে নির্বাচন হবে বলে চলেছেন এখনও। তফসিল ঘোষণার পর নির্বাচন স্থগিত হওয়া একটি অস্বাভাবিক পরিস্থিতি। সাধারণত 3টি কারণে এটি ঘটে। একটা প্রাকৃতিক বড় দুর্যোগ ছাড়া আর যে 2টো কারণ আছে, এই 2টো কারণই এখানে খাটে। কী কারণ? প্রথমত রাজনৈতিক সংকট বা জরুরি অবস্থা। যদি দেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করে এবং রাজপথে বড় ধরনের সহিংসতা তৈরি হয়, যেমনটা হয়েছিল 2007 সালে, তাহলে নির্বাচন স্থগিত হতে পারে। 2024-এর সহিংসতা তৈরির যে অভিজ্ঞতা আছে ইউনূস, জামাত, ছাত্র জনতার, সেই অভিজ্ঞতায় রাজপথের সহিংসতা তৈরি করা তো বাঁয়া হাতকা খেল, এটা হতেই পারে। দ্বিতীয়ত আদালতের নির্দেশনা। যদি আদালত কোনো নির্দেশ দেয় তাহলে সেটা সেই অনুযায়ী যদি ভোট স্থগিতের আদেশ দেয় তাহলে ভোট স্থগিত থাকবে। নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা কিন্তু এই মুহূর্তে লম্বিত আছে।
এই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকান্ত সমেত কয়েকজন একাধিক রিট করেছেন, যেখানে কেবল একই দিনে নির্বাচন, গণভোট নয় বরং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। সেই মামলা কিন্তু এখনও লম্বিত। আবার গতকাল হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এক মামলা দায়ের করেছেন। মামলায় তিনি দাবি করেছেন লুট হওয়া অস্ত্র, মানে গত বছর 2024-এর জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হওয়া অসম্ভব, সুতরাং অনির্দিষ্টকালের জন্য স্থগিত হোক নির্বাচন। তত্ত্বাবধায়ক ব্যবস্থার সাংবিধানিক অবস্থান নিয়ে আইনি বিতর্কও উঠে গেছে। 2011 সালের 15তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলেও জেনারেল ক্লজেস অ্যাক্ট ও আপিল বিভাগের এর পূর্বতন রায়ের আলোকে কিছু আইনজীবী যুক্তি দিচ্ছেন পুরোপুরি আইন শূন্য হয়নি তত্ত্বাবধায়ক সরকার, তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক ভিত্তিক ব্যবস্থা চালু করা হোক এবং তারপরে ভোট হোক। এই প্রেক্ষাপটে বদিউল আলমের এবং এই সরকারের তত্ত্বাবধায়ক ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বক্তব্য কেবল রাজনৈতিক নয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিতর্কের মধ্যেই এক ধরনের সিভিল সোসাইটি অ্যামিকাস কুরিয়ে স্টেটমেন্ট, যা কোর্ট সরাসরি ব্যবহার করুক বা না করুক জনমত গঠনের চাপ সৃষ্টি করতেই পারে। বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন আইনের নির্দেশে চলে না, চলে সরকারের নির্দেশে। ফলে যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট যদি মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয়, তাহলে 12ই ফেব্রুয়ারি ভোট হবে না। এই ভোটের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব তার কর্মীদের রাজপথে নামার নির্দেশ দিয়েছে। আবার ইউনুস, জামাত, এনসিপি এই ভোট চায় না। ভোটে জেতার জন্য তারা অনেক রকম আজে বাজে কাজ, অন্যায় কাজ করতে হচ্ছে। ভোটে যদি না হয় সে কাজটা আর করতে হবে না। সুতরাং ভোট বানচালের জন্য যদি এক ধরনের অলিখিত জোট হয় 2024-এর জুলাই অভ্যুত্থানের মতো, এবং সেই সিদ্ধান্তকে যদি আওয়ামী লীগ সমর্থন দেয়, অবাক হওয়ার কিছু নেই। তফাৎ হবে এটাই যে সেবারের মতো এবারের ভোটে বিএনপি জামাতের ইউনুসের জোটে থাকবে না। রাজনীতির গতি বড় বিচিত্র, আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। চিঠির ভাষা ছিল স্পষ্ট এবং সরাসরি। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রহসন, সেটি অগ্রহণযোগ্য। এই এক বাক্যই শুধু ঢাকার রাজপথ নয়, লন্ডনের ওয়েস্টমিনস্টারের ক্যাফেটেরিয়াতেও হুঁশিয়ারি ধ্বনিত হচ্ছে। কারণ ব্রিটিশ সংসদে বাংলাদেশ নিয়ে এত কঠোর ভাষা গত এক দশকে আর ব্যবহার হয়নি। ব্রিটিশ হাইকমিশনার ঢাকা ইতিমধ্যে ডেমোক্রেসি প্যাক নামে একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে নির্বাচনের 90 দিন আগে সব দলের সঙ্গে সংলাপ, ইউএন মনিটরিং টিম আর মিডিয়া অ্যাক্সেস গ্যারান্টি। ইউএন মনিটরিং টিম আসছে না, সব দলের সঙ্গে সংলাপ হয়নি, 90 দিন শেষ হয়ে গেছে, আছে মাত্র 30 দিন। মিডিয়া অ্যাক্সেসের অবস্থা তো বুঝতেই পারছেন। দ্বিতীয়ত, ফরেন অফিস একটি ম্যাগনেটস্কি লিস্ট প্রস্তুত করেছে, যেখানে নির্বাচন বানচালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে। তৃতীয়ত, ব্রিটিশ পার্লামেন্টে আগামী মাসে একটি অ্যাডজার্নমেন্ট ডিবেট হবে, যেখানে সরকারকে বাধ্য করা হবে অবস্থান স্পষ্ট করতে। এই 3 ধাপই ইউনুস সরকারের জন্য চাপ বাড়াচ্ছে, কারণ ব্রিটেন যদি নির্বাচনকে ফ্লড বলে, অর্থাৎ অগণতান্ত্রিক বলে ঘোষণা করে, তবে ইউরোপীয় ইউনিয়নও পিছু ছাড়বে না, আর যুক্তরাষ্ট্র ডেমোক্রেসি সামিটে বাংলাদেশের নাম কেটে দেবে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে। আপনারা সেটা জানেন। সরকার বলছে তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবে। সময় যত ঘনিয়ে আসছে, ভেতরের রাজনীতির চাপে পাশাপাশি বাইরের দৃষ্টি, মানে বিদেশের দৃষ্টি ততই তীক্ষ্ণ হচ্ছে। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে আসা সাম্প্রতিক বার্তাটি আর কূটনৈতিক ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি কার্যত একটি বৈধতা পরীক্ষার নোটিশ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের কয়েকজন সংসদ সদস্যের যৌথ বিবৃতি দেখিয়ে দিয়েছে নির্বাচন শুধু তারিখে হয় না, হয় পরিবেশ, অংশগ্রহণ এবং আস্থায়। এই তিনটির কোনো একটি যদি নড়বড়ে হয়, তাহলে ভোট কাগজে কলমে সম্পন্ন হতে পারে, কিন্তু গণতন্ত্র সেখানে গ্রহণযোগ্য হয় না এবং নির্বাচনটাও গ্রহণযোগ্য হয় না। বিবৃতিটি প্রকাশিত হয়েছে হাউস অব কমন্সের ব্যানারে। স্বাক্ষর করেছেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আতওয়াল এবং ক্রিস লো এমপির স্বাক্ষরে। এটি কোনো আনুষ্ঠানিক সরকারি নীতিপত্র নয়, কিন্তু ভুল হবে এটিকে হালকাভাবে নেওয়া। ব্রিটিশ রাজনীতিতে এমন বিবৃতি সাধারণত বড় সিদ্ধান্তের আগে মাঠ প্রস্তুতের মতো কাজ করে। এখানে ভাষা ছিল পরিমিত, কিন্তু ইঙ্গিত খুব কড়া। অংশগ্রহণহীন, বিধিনিষেধ নির্ভর ও নিয়ন্ত্রিত কোনো নির্বাচন আধুনিক গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন এই বিবৃতিদাতা এমপিরা।
এই বক্তব্যের কেন্দ্রে রয়েছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের প্রশাসন বা ইউনূস সরকারের ভূমিকা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার আসলে অস্থির রাজনৈতিক বাস্তবতায় একটা দায়িত্ব নিয়েছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। অনির্বাচিত একটি কাঠামো যদি রাজনৈতিক প্রতিযোগিতার পরিসর সংকুচিত করে দেয়, দলীয় কার্যক্রমে প্রশাসনিক বাধা তৈরি করে কিংবা নাগরিক অধিকারকে নিরাপত্তার অজুহাতে চেপে ধরে, তাহলে তার নৈতিক শক্তি দ্রুত ক্ষয় হতে শুরু করে, যেটা ইউনূসের ইতিমধ্যে হয়ে গেছে। যুক্তরাজ্যের এমপিরা মূলত এই জায়গাটিতেই আঙুল রেখেছেন। তাদের বক্তব্য কোনো দলকে সমর্থন নয়, আছে প্রক্রিয়ার মানদণ্ডের কথা, সমান সুযোগ, আইনের শাসন, সকল দলের অংশগ্রহণ এবং একটি ইনক্লুসিভ স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন, ভোটারদের স্বাধীনতার কথা। ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো শুধু রূপরেখা দিয়েছি, নির্বাচন কমিশন তো স্বাধীন। কিন্তু ব্রিটিশ সংসদ সদস্যরা প্রশ্ন তুলেছেন, স্বাধীন কমিশন কি সত্যিই স্বাধীন যখন প্রধান একটি দলের নিবন্ধন বাতিলের সুপারিশ আসছে সরকারি বিজ্ঞপ্তিতে? নির্বাহী ক্ষমতা বলে। তারা আরো বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে 60% ভোটার প্রতিনিধিত্বহীন হয়ে যাবে এই নির্বাচন, এটি ডেমোগ্রাফিক সুইসাইড। এই যুক্তিটি ব্রিটিশ রাজনীতিতে কাজ করে, কারণ লন্ডনে বসবাসকারী বাংলাদেশি ডায়াসপোরার বড় অংশই আওয়ামী লীগ সমর্থক, আর তাদের ভোটে অনেক আসনে লেবার কনজারভেটিভ লড়াইয়ের ভারসাম্য নির্ধারিত হয়। যৌথ বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কনজারভেটিভ, লেবার আর লিবারেল ডেমোক্র্যাট 3 দলেরই প্রভাবশালী সদস্যরা রয়েছেন। প্রীতি প্যাটেল, রুশনারা আলী, ব্যারনেস কুটি, এই নামগুলো বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচক মণ্ডলীর কাছে খুব পরিচিত, আবার ব্রিটিশ ভোটারের কাছেও নিরাপত্তা, অভিবাসন, বাণিজ্য প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ। তারা একযোগে বলছেন যে ঢাকায় যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচন হতে যাচ্ছে, সেটি যদি নিজের পছন্দের দলগুলোকে মাঠে রেখে বাকিদের বাইরে রাখে, তবে সেটি হবে সিলেক্টিভ ডেমোক্রেসি, যা গণতন্ত্রের মুখোশ পরা একদলীয় নিয়ন্ত্রণ মাত্র। এই বক্তব্যের পেছনে তাদের যুক্তি খণ্ডন করার মতো নয়, বরং তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে বিষয়ে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের কথা তারা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন ব্রিটিশ পার্লামেন্টেও প্রস্তাব উঠেছিল এই ইলেকশনকে স্বীকৃতি না দেওয়ার। সেই অভিজ্ঞতা থেকে তারা জানেন, অর্ধেক দল যখন মাঠে থাকে না, তখন ভোটের পরিমাণ 50% নিচে নেমে আসে, আর ফলাফলকে কেউ মানে না। ফলে দেশটির রাজনৈতিক সহিংসতা বাড়ে, শরণার্থীর চাপ বাড়ে, আর ব্রিটেনের অভিবাসন নীতিও চাপে পড়ে। সুতরাং তাদের দাবি, আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমাদের নাগরিক স্বার্থ উপেক্ষা করতে পারি না আমরা। বিবৃতিতে সবচেয়ে ধারালো অংশটি হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার, বিচার ব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা এবং গণমাধ্যমের উপর চাপ। এই 3টি শব্দ ব্রিটিশ আইন প্রণেতাদের কাছে একটা রেড ফ্ল্যাগ, কারণ লন্ডনে বসে তারা প্রতিদিন বাংলাদেশি সাংবাদিকদের কাছ থেকে শুনছেন ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কেউ কেউ কারাগারে, কেউ কেউ আবার আত্মনির্বাসনে। হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটি সাম্প্রতিক এক সভায় একজন ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক সরাসরি বলেছেন, আমি লন্ডনে বসে লিখছি, কিন্তু আমার পরিবার ঢাকায় হুমকি পাচ্ছে। এই সাক্ষ্য যুক্তরাজ্যের আইন প্রণেতাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তারা নিজেরাও 2017-18 সালে রুশ গুপ্তচর বিষয়ে একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন। ফলে মিডিয়া ফ্রিডম শব্দটা তাদের কাছে আর কূটনৈতিক শিষ্টাচার নয়, ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন। আরেকটি শব্দ মাইনরিটি পারসিকিউশন বা সংখ্যালঘুর উপর নির্যাতন, যা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সরাসরি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলার ঘটনা শুধু ধর্মীয় সহিংসতা নয়, এটি একটি রাজনৈতিক স্ট্র্যাটেজি যাতে নির্দিষ্ট একটি সম্প্রদায় ভোট কেন্দ্রে না যায়। এই বক্তব্যের পেছনে তার হাতে আছে 2025 সালের ডিসেম্বরের তথ্য, 51টি সংখ্যালঘু নিধনের ঘটনা, যার মধ্যে 10টি খুন, মন্দিরে আগুন, ধর্ষণের চেষ্টা, অনেক কিছু। এই সংখ্যাগুলো ব্রিটিশ হোম অফিসের রিপোর্টে স্থান পেয়েছে, কারণ যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনাকারী অনেকেই এই হামলার সরাসরি সাক্ষী। ফলে প্যাটেলের দাবি, ব্রিটেনকে এখনই অ্যাকশন নিতে হবে, ট্রাভেল ব্যান, অ্যাসেট ফ্রিজ আর জেনেভা কনভেনশন অনুযায়ী স্যাংশন, যাতে দায়ী ব্যক্তিরা লন্ডনের বাড়ি কিনে নিরাপদ জীবন কাটাতে না পারে। এই তোলপাড় শুধু মানবাধিকারের প্রশ্ন নয়, বরং বাণিজ্যের স্বার্থেও। ব্রিটেন বাংলাদেশ থেকে বছরে প্রায় 4 বিলিয়ন পাউন্ডের পোশাক আমদানি করে, যা টেস্কো, প্রাইমার্ক, নেক্সটের দোকানে মেড ইন বাংলাদেশ ট্যাগ হিসেবে শেষ হয়। যদি নির্বাচন ঘিরে বড় ধরনের অস্থিরতা হয়, তবে সাপ্লাই চেইন ব্যাহত হবে, দাম বাড়বে, আর ব্রিটিশ ভোটারও ক্ষুব্ধ হবেন। এই কনজারভেটিভ এমপিরা বলছেন, বা এমপি বলছেন, ডেমোক্রেসি ইজ গুড ফর বিজনেস। লেবার পার্টির নেতারা আবারও বলছেন যে ইফ ইউ ওয়ান্ট স্ট্যাবিলিটি ইউ নিড ইনক্লুশন। দুই দলের ভাষা ভিন্ন, কিন্তু বার্তা এক। নির্বাচনে সব দল না থাকলে ব্রিটিশ বাজারেও তার প্রভাব পড়বে, এবং অর্থাৎ ব্রিটেন এটাকে সমর্থন করবে না, ব্রিটেনের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। অংশগ্রহণহীন নির্বাচনের প্রথম শিকার হয় ভোটার আস্থা। একটি দল বা জোট যখন বাইরে থাকে, তখন শুধু দল নয়, তাদের সমর্থক কোটি নাগরিক কার্যত বঞ্চিত হয়। বঞ্চিত নাগরিক মানে নিষ্প্রাণ ব্যালট, আর নিষ্প্রাণ ব্যালট মানে এমন ফলাফল যা টেকসই হয় না। ওয়েস্টমিনস্টারের উদ্বেগ এখানেই। তারা জানে রাজনৈতিক বর্জন শেষ পর্যন্ত রাস্তায় ক্ষোভ, বাজারে অস্থিরতা ও কূটনীতিতে শীতলতা ডেকে আনে। নির্বাচন যদি প্রতিযোগিতার বদলে প্রদর্শনী হয়ে ওঠে, তার খেসারত দেয় পুরো দেশ, জনগণ। এই উদ্বেগ কেবল নীতিগত নয়, অর্থনৈতিকও। যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদার, তাদের রিটেইল চেইনে বাংলাদেশের পোশাক শ্রমিকদের ঘাম লেগে থাকে, তাই তারা রাজনীতির স্বাস্থ্যকে সরাসরি সাপ্লাই রিস্ক হিসেবে দেখে। অস্থিতিশীল নির্বাচন মানে অর্ডার বাতিলের আশঙ্কা, বিমা খরচ বৃদ্ধি, বন্দরের জট, ব্র্যান্ড ঝুঁকি। এই বাস্তব হিসেবেই লেবার এবং কনজারভেটিভ দুই ধারার এমপিদেরই একই সুরে কথা বলতে বাধ্য করে।
করেছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এখানে নৈতিকতার পাশাপাশি বাণিজ্যিক ঝুঁকিও। বিবৃতিতে নাগরিক অধিকার এবং আইনের শাসন নিয়ে স্পষ্ট উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার অভিযোগ, বিচার ব্যবস্থার ধীরগতি, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের উপর চাপ, তাদেরকে জেল থেকে মুক্ত করা, এসব বিষয়ে তারা বিশ্বাসযোগ্য প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। এখানে রাষ্ট্রের পরীক্ষা একটাই, ন্যায় বিচার দৃশ্যমান কিনা। জামিনে বৈষম্য হচ্ছে, রিমান্ডের শাস্তিমূলক ব্যবহার হচ্ছে, বিচারে দীর্ঘসূত্রিতা হচ্ছে, আদালত বসছে না জামিন শুনানির জন্য। এই সমস্যাগুলো কাটাতে না পারলে নির্বাচন সংক্রান্ত আশ্বাসগুলো কসমেটিক একটা ব্যাপার শোনাবে। অনেকে প্রশ্ন তুলেন যে বিদেশিরা কেন আমাদের ভোট নিয়ে কথা বলবে। বাস্তবতা হলো সার্বভৌমত্ব এখন আর 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। রেমিটেন্স, বাজার, প্রযুক্তি, নিরাপত্তা সবই বৈশ্বিক জালে বাঁধা। এই জালে যারা একসাথে থাকে তাদের উদ্বেগ উপেক্ষা করলে খরচ দিতে হয় অর্থনীতি এবং কূটনীতিতে। যুক্তরাজ্যের বার্তা তাই হস্তক্ষেপ নয়, বরং আগাম সতর্কতা। সবচেয়ে বড় কথা হলো নির্বাচনের আগেই যখন ব্রিটিশ এমপিরা বলছেন নির্বাচন অগণতান্ত্রিক এবং অগ্রহণযোগ্য, তাহলে নির্বাচন হওয়ার পরে যে সরকারটি গঠিত হবে তাদের উপর এর আছর কতটুকু পড়তে পারে ভাবুন একবার। আমার তো মনে হয় ইউনূসের নয়, তারেক রহমান তথা বিএনপির এই বিষয়টি ভেবে দেখা উচিত বেশি করে। কারণ ইউনূস তো তারেক রহমানের ঘাড়ে তার সকল অপকর্মের বোঝাটি চাপিয়ে দিয়ে কেটে পড়ার তালে আছে, আর তার নাম দিয়েছে নির্বাচন। বিএনপি বা তারেক রহমান যদি এই রাজনীতিটা না বোঝেন তাহলে তো তাদের রাজনীতিরও ইতি ঘটতে যাচ্ছে ইউনূসের হাতেই। ভেবে দেখুন কি করবেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বৈঠক করতে যাচ্ছেন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে। নিঃসন্দেহে এই বৈঠকের দিকে দেশের অসংখ্য মানুষের চোখ থাকবে। এটি খুবই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে এটি নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের। নির্বাচনের 1 মাস আগে থেকেই যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির অবনতি, এটি থেকে শুরু করে আরও নানান ইস্যুতে যথেষ্ট পরিমাণ যে বিতর্কের সৃষ্টি হয়েছে, নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কার সৃষ্টি হয়েছে, তার মধ্যে তারেক রহমান যে নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এটি নিশ্চিত। এবং যতটুকু জানা যাচ্ছে যে তারেক রহমান এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু দাবি বা সিদ্ধান্ত জানিয়ে আসতে পারেন। একটা জিনিস অনেকেই খেয়াল করছেন নিশ্চয়ই, যে তারেক রহমান দেশে আসার পর তার যে বিরল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা তাকে ঘিরে, এবং একই সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুর পর ইউনূস সরকারের পক্ষ থেকে যেসব ধরনের আয়োজন করা হয়েছে, মানে আন্তরিকতা তো বটেই, তার চেয়েও বেশি অনেক কিছুর আয়োজন করা হয়েছে, সেগুলো মানুষের সন্দেহের দৃষ্টিতে এসেছে। অনেকের মতে যে এর পেছনে নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, অর্থাৎ বিএনপি কিংবা তারেক রহমান অথবা আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেন্দ্র করে যা কিছু হয়েছে, এসব দেখানোর পাশাপাশি অন্য কারোর বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা এই নির্বাচনের বিশেষ ডিজাইনের মাধ্যমে অন্য কোনো বিশেষ শক্তিকে ক্ষমতায় আনার, এমন গুঞ্জনও শুরু হয়েছে। শোনা যাচ্ছে যে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দল তারা নির্বাচন বয়কট করতে পারে। বুঝতেই পারছেন কালের প্রসঙ্গে গুঞ্জন শুরু হয়েছে। সেক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়ে কোনো আলোচনা হবে কিনা আমরা জানি না। এরই মধ্যে বাহরাইন এবং ওমানে পোস্টাল ব্যালট পেপার নিয়ে যে ভিডিও যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছে, সারা দেশে গণভোটের ব্যালট পেপার 1 মাস আগেই জেলা প্রশাসকদের ট্রেজারিতে যে পৌঁছে গেছে, তা নিয়েও নানান ধরনের বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি ঘটতে যাচ্ছে নির্বাচনের নামে। পাশাপাশি নিশ্চয়ই আমাদের চোখে এটিও বেঁধেছে যে শিক্ষা সংক্রান্ত একটি দক্ষিণ এশীয় সম্মেলনে প্রধান অতিথি হয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরোক্ষভাবে এনসিপির পক্ষে প্রচারণা চালিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে তরুণদের সেই দল থেকে অনেকেই বিজয়ী হয়ে আসবে নিশ্চিতভাবে। এমনকি এই মন্তব্যও করেছে যে তাদের মধ্যে থেকে কেউ শিক্ষামন্ত্রীও হতে পারেন। এই যে অযাচিত এই ধরনের মন্তব্য, তা নির্বাচনে প্রভাব ফেলতে যাচ্ছে কিনা, অথবা নির্বাচনের কোনো ডিজাইন হয়ে থাকলে আগে ভাগেই তার অনেক কিছু বেরিয়ে পড়ছে কিনা অবচেতনভাবেই, সেগুলো নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে। এবং এই সরকার যে নিরপেক্ষ নয়, তাতে সরকারই নানানভাবে তারা তাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তুলছে। অতএব দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।